তোমাদের স্বাগতম জানাচ্ছি দার্শিয়া ডিগ্রি অনার্স কলেজের পক্ষ থেকে আজকে আমাদের এই অনলাইন ক্লাসে। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, এই কামনাই করি। গত ক্লাসে আমরা তোমাদের সাথে যে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব। আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ সেলিম হোসেন জুয়েল, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, দার্শিয়া ডিগ্রি অনার্স কলেজ, ঈশ্বরদী, পাবনা। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর একটি অংশ বিশদ আয় বিবরণী। আমরা জানি যে আর্থিক বিবরণী কয়েকটি অংশ রয়েছে। প্রথম অংশ হচ্ছে বিশদ আয় বিবরণী, তারপরে রয়েছে রক্ষিত আয় বিবরণী, তারপরে রয়েছে মালিকানা সত্ত্ব বিবরণী, তারপরে আর্থিক অবস্থার বিবরণী। যেহেতু ভিডিও ক্লাস দীর্ঘায়িত করলে মনোযোগ থাকে না তোমাদের, আমরা ছোট ছোট করে ভাগ করে করছি। আজকে আমরা শুধু আর্থিক বিবরণীটা করব। গত ক্লাসে তোমাদের যৌথ মূলধনী কোম্পানির অঙ্ক করার জন্য যা যা প্রস্তুতির দরকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সংক্ষেপে, এবং তোমাদের হোমওয়ার্ক হিসাবে এই কাজগুলো রেডি করতে দিয়েছিলাম। এর মধ্যে বিশদ আয় বিবরণীর ছক ছিল, চার্ট কোনটা কোথায় যাবে, রক্ষিত আয় বিবরণীর চার্ট ছিল, মালিকানা সত্ত্ব বিবরণী চার্ট ছিল, এবং আর্থিক অবস্থার বিবরণী চার্ট ছিল। সঙ্গে আমি কিছু নিয়মকানুন দিয়ে দিয়েছিলাম যেগুলা আয়ত্ত করলে যৌথ মূলধনী কোম্পানির এই অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। আমি আশা করি তোমরা সেগুলো পড়েছ। যদি কেউ পড়ে না থাকো তাহলে আবার পড়ে নিও, কারণ ওগুলা না পড়লে তোমরা এই অঙ্ক বুঝতে পারবে না। হিসাব বিজ্ঞান এমন একটা জিনিস যে হিসাব বিজ্ঞানের অঙ্কের সঙ্গে থিওরির গভীর সম্পর্ক রয়েছে। থিওরিগুলো যদি ভালো করে না পড়ো তাহলে তোমাদের অঙ্ক করতে অসুবিধা হবে। তা চলে যাই, আমরা অঙ্কে চলে যাই। তা তোমাদের সামনে একটা প্রশ্ন দিলাম আমি। প্রশ্নটা হলো প্রফেসর ওয়ালিউল্লাহ স্যারের বই থেকে আমি নিয়েছি। এখানে একটা রেয়ামিল দেওয়া আছে, চৈতি লিমিটেডের 31শে ডিসেম্বর তারিখের রেয়ামিল। এখানে অনেকগুলি আইটেম আছে। রেয়ামিলটার এটা হলো দ্বিতীয় অংশ। এই রেয়ামিলের নিচে কিছু সমন্বয় আছে। তোমাদের বলে রাখি যে বিশদ আয় বিবরণী যখন আমরা শুরু করব তখন রেয়ামিল এবং রেয়ামিলের নিচে যে সমন্বয়গুলো দেওয়া আছে এই সমন্বয়গুলো মন দিয়ে পড়ে নিতে হবে। অন্তত দুইবার তোমরা মন দিয়ে জিনিসগুলো পড়ে নিবা, রেয়ামিল এবং রেয়ামিলের নিচে যে সমন্বয়গুলো আছে, তারপর অঙ্ক শুরু করবা। আমরা অঙ্কে যাই। দেখো, আমি বিশদ আয় বিবরণী একটা ঘর করতে হবে। টাকার ঘর 3টা দিয়েও করা যায়, আবার 2টা দিয়েও করা যায়। আমি টাকার ঘর 2টা নিচ্ছি আর একটা ইনার কলম হিসাবে ব্যবহার করছি। তোমরা ইচ্ছা করলে এটাকেও ঘর করে নিতে পারো, তাহলে 3টা ঘর হবে। চৈতি লিমিটেড বিশদ আয় বিবরণী 2012 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। অঙ্কের উপরে প্রথমে আমরা এই 3 লাইন লিখে নেব। প্রতিষ্ঠানের নাম, কি তৈরি করতেছি, যেমন বিশদ আয় বিবরণী তৈরি করতেছি এইটা, আর এটা কোন তারিখে তৈরি করতেছি। অর্থাৎ বিশদ আয় বিবরণী তৈরি করা হয় সাধারণত 1 বছরের জন্য, সেই জিনিসটা আমাদের লিখে নিতে হবে। তাহলে আমরা যখন তোমাদের ছক দিয়েছিলাম, ছকের মধ্যে প্রথমেই যেমন আসে হচ্ছে পরিচালনায়। এই রেয়ামিলে পরিচালনা হিসাবে বিক্রয় আছে। বিক্রয়ের টাকাটা হলো 1,25,000 টাকা। এই 1,25,000 টাকার সঙ্গে
যদি যোগ বিয়োগ করার মতো কিছু থাকতো আমরা সেটা যোগ বিয়োগ করতাম। এই অঙ্কটাই কোনো সমন্বয় বিক্রয়ের নাই, এই জন্য বিক্রয়টা আমরা সরাসরি একদম লাস্ট কলামে দিয়ে দিলাম। এরপরে নিয়ম অনুযায়ী বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ যাবে। তো বিক্রিত পণ্যের ব্যয় আসলে একটা আইটেম না, বিক্রিত পণ্যের ব্যয় বেশ কয়েকটা আইটেমের সমন্বয়ে বিক্রিত পণ্যের ব্যয় হয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমেই থাকে প্রারম্ভিক মজুত পণ্য। আমাদের এই রেওয়া মিলে প্রারম্ভিক মজুত পণ্য আছে 17,000 টাকা। এরপরেই দিতে হবে ক্রয়। আমাদের এই রেওয়া মিলে ক্রয় আছে 60,000 টাকা। আর ক্রয়ের সঙ্গে যদি ক্রয় ফেরত থাকে, ক্রয় বাটা থাকে, মুনাফাবিহীন বিক্রয় থাকে, এসব বাদ দিতে হয়। তো এই রেওয়া মিলে আমাদের ক্রয় ফেরত আছে। ক্রয় ফেরত আছে হচ্ছে তোমার 3,500 টাকা। তাহলে 60,000 থেকে 3,500 টাকা বাদ দিলাম, তাহলে থাকলো 56,500 টাকা। এরপরে তোমাদের রেওয়া মিলের নিচে সমন্বয়ের খতে লিখে দিছে, দেখো 12,000 টাকার পণ্য ক্রয় বইতে লেখা হয়নি কিন্তু সমাপনী মজুত পণ্যের মধ্যে ধরা হয়েছে। অর্থাৎ 12,000 টাকার পণ্য আমরা কিনছি কিন্তু সেটা লেখা হয়নি। তা যেটা লেখা হয়নি লিখলে নিশ্চয় ক্রয় বাড়বে, তাহলে আমরা একটা ক্রয়ের সঙ্গে যোগ করে নিলাম। দেখো যোগ রেখে দিয়েছি, যোগ অলিখিত ক্রয় 12,000 টাকা। তাহলে 56,500 আর 12,000 টাকা তার সঙ্গে যদি আমরা যোগ করি তাহলে আসে হচ্ছে 68,500। এটা আমরা দ্বিতীয় কলামে দিয়ে দিলাম। এরপরে আসে মজুরি। মজুরি এই রেওয়া মিলে আছে 8,000 টাকা। আর দেখো সমন্বয়ে গ নম্বর সমন্বয়ে বলা আছে বকেয়া মজুরি 1,000 টাকা। বকেয়াটা আমরা যোগ করে দিলাম 8,000 সাথে 1,000 টাকা। তাহলে 8,000 আর 1,000 যোগ করলে হয় 9,000 টাকা। তোমাদের কি মনে পড়ছে তোমাদের যে আমি কয়েকটা নিয়ম লিখে দিয়েছিলাম, সেই নিয়মের মধ্যে বলে দিয়েছিলাম যে কোনো ব্যয় যদি বকেয়া থাকে তাহলে বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে যোগ হবে। তাহলে এখানে দেখো এই যে মজুরির বকেয়া ছিল, এখানে মজুরির সাথে বকেয়াটা আমরা যোগ করে দিলাম। আর যে কোনো বকেয়া খরচ দায়, এই বকেয়াটা আবার আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়ের মধ্যে বসবে। যখন আমরা আর্থিক অবস্থার বিবরণী করব তখন এটা তোমরা দেখতে পাবে। তাহলে আমরা বলেছিলাম যে সমন্বয়ের আইটেম কমপক্ষে 2 বার যাবে। কোনো কোনো আইটেম আছে 4 বার যায়, কিন্তু কোনো আইটেম 1 বার বা 3 বার যাবে না। সে অনুযায়ী আমরা মজুরি যোগ করলাম 8,000 আর 1,000 9,000 টাকা। এখন আমরা এই দ্বিতীয় লাইনে যে আইটেমগুলো বসিয়েছি, দেখো প্রারম্ভিক মজুত পণ্য 17,000 টাকা, নিট বিক্রয় 68,500 টাকা, মজুরি 9,000 টাকা। এই 3টা আইটেম আমরা যোগ করি। যোগ করলে দেখো যোগফল আসছে 94,500 টাকা। এখন এই 94,500 থেকে সমাপনী মজুত পণ্য বাদ যাবে। তোমাদের সমন্বয়ের কতে বলছে বছর শেষে মজুদের মূল্য 40,000 টাকা, যার বাজার মূল্য 32,000 টাকা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এই জিনিসটাও কিন্তু আমি নিয়মের মধ্যে লিখে দিয়েছিলাম, যদি কোনো সম্পদের 2টা মূল্য থাকে তাহলে যেটা কম সেইটা ধরতে হবে। এখানে দেখো সমাপনী মজুত পণ্যের 2টা মূল্য দেওয়া রয়েছে, একটা হলো 40,000 টাকা, একটা 32,000 টাকা। আমরা এখানে 32,000 টাকা যেটা সেটাই আমরা হিসাবের মধ্যে আনবো বা হিসাবভুক্ত করব। তাহলে আমাদের যে যোগফল ছিল 94,500, সেই 94,500 থেকে আমরা এই 32,000 বাদ দিলাম। এই দেখো 32,000 বাদ দিলাম, দিলে থাকে হলো 62,500। তাহলে আমাদের যে উপরে নিট বিক্রয় ছিল হচ্ছে 1,25,000 টাকা, সেখান থেকে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় 62,500 টাকা বাদ দিলে থাকলে হলো মোট লাভ হলো 62,500।
প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আরেকবার স্মরণ করিয়ে দিই, এই বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে যে খরচগুলো বসে এগুলো হলো সবই প্রত্যক্ষ খরচ। তারপর সংক্ষেপে একবার বলি, বিক্রয় থেকে প্রত্যক্ষ খরচ অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই মোট লাভ বের হয়। এখন আমরা আসি মোট লাভের পরে কি করতে হবে। মোট লাভের পরে আরও আইটেম থাকবে। দেখো, মোট লাভের মধ্যে তোমার মোট লাভ থেকে পরিচালন খরচ বাদ দিতে হবে। পরিচালন খরচের মধ্যে এই অঙ্কে প্রথমে আছে বেতন, রেয়াই মিলে আছে বেতন। বেতনের কোনো সমন্বয় নয়, এজন্য বেতন সরাসরি 15,000 টাকা আমরা দ্বিতীয় কলামে দিয়ে দিলাম। এরপরে আছে বাড়ি ভাড়া, এটা সমন্বয় আছে, এটা আমরা ইনার কলমে লিখলাম 4,000 টাকা। এর একটা সমন্বয় দেখো তোমরা গতে বলছে বকেয়া ঘর ভাড়া 500 টাকা, অর্থাৎ আমরা যে ঘর ভাড়া নিয়ে ব্যবসা করতেছি সেটার ভাড়া 500 টাকা এখনও মালিককে দেওয়া হয়নি বা বকেয়া আসছে। তাহলে একটু আগেই বলেছি যে কোনো বকেয়া খরচ কী হয়, সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে যোগ হয়। তাহলে বকেয়া ভাড়াটা ভাড়ার সঙ্গে যোগ হবে। 4,000 টাকার সঙ্গে বকেয়া 500 টাকা যোগ করলে হয়তো কত, 4,500 টাকা। এটা আমরা দ্বিতীয় কলামে দিয়ে দিলাম। এরপরে আসি রেয়াই মিলে আছে অনাদায়ী পাওনা 1,300 টাকা। তাহলে অনাদায়ী পাওনা কি, এটা আমরা যাওয়ার সময় তোমাদের শিখিয়েছি। অনাদায়ী পাওনা হলো যে বাকিতে বিক্রি করলে যে দেনাদার তৈরি হয়, সেই দেনাদারের কাছে অনেক সময় আমাদের কিছু টাকা মার যায়, অর্থাৎ এমন কিছু খরিদ্দার থাকে বা কাস্টমার থাকে যে অনেক চেষ্টা করেও তার থেকে আর ওই বাকি টাকাটা আদায় করা যায় না। তাহলে অনাদায়ী পাওনা এটা একটা নিশ্চিত ক্ষতি, অর্থাৎ হাজার চেষ্টা করেও এই টাকাটার পাওয়া যাবে না। তাহলে এই অনাদায়ী পাওনা 1,000 টাকা লিখলাম। আর এর সঙ্গে দেখো তোমাদের সমন্বয়ের ঘতে প্রাপ্য হিসাবের 5% অনাদায়ী পাওনা সঞ্চয় তৈরি করতে হবে। আমাদের প্রাপ্য হিসাব আছে হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকার 5% 1,250 টাকা। তাহলে 1,300 আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি অর্থাৎ যেটা সমন্বয় থেকে আসলো 1,250 যোগ করলে 2,300, 2,550। এটা আমরা 2,550টা আমরা দ্বিতীয় কলামে দিয়ে দিলাম। এরপরে রেয়াই মিলে আছে বিমা সেলামি 3,500 টাকা। যেগুলোর সমন্বয় নেই সেগুলো আমরা সরাসরি দ্বিতীয় কলামে দিয়ে দেব। সাধারণ খরচ আছে 7,800 টাকা। বিজ্ঞাপন আছে 4,000 টাকা। আর তোমরা দেখো রেয়াই মিলের মধ্যে ইজারা সম্পত্তি আছে, ব্র্যাকেটে আছে 10 বছর। অর্থাৎ ইজারাটা বাংলা শব্দ, আমাদের লিজ বলি, তোমরা তাড়াতাড়ি বুঝবা। তো ইজারা সম্পত্তির অবলোকন করতে হবে। ইজারা সম্পত্তি 20,000 টাকা, 20,000 টাকা। এটাকে ইজারা সম্পত্তি অবলোকন করার সময় ইজারা সম্পত্তিকে বছর দিয়ে ভাগ করতে হয়। তাহলে 20,000 টাকাকে যদি 10 বছর দিয়ে ভাগ করি তাহলে প্রতি বছরের খরচটা আসে 2,000 টাকা। দেখো এটা আমরা ইজারা সম্পত্তির অবলম্বন 2,000 টাকা দিয়ে দিয়েছি দ্বিতীয় কলামে। এরপরে আসে দালান কোঠার অবচয়। আমাদের এখানে রেয়াই মিলে দালান কোঠা আছে 45,000 টাকা। আর অন্য নম্বর সমন্বয়ে বলছে দালান কোঠার উপরে 5% অবচয় ধরতে হবে। তাহলে 45,000-এর 5% হলো 2,250 টাকা। যন্ত্রপাতি বা কলকব্জ যন্ত্রপাতি আছে রেয়াই মিলে 60,000 টাকা। সমন্বয়ে বলছে কলকব্জ যন্ত্রপাতির 10% অবচয় ধরতে হবে। তাহলে 60,000 টাকা 10% হলো 6,000 টাকা। দেখো আমরা দ্বিতীয় কলামে দিয়ে দিয়েছি। রেয়াই মিলের প্রাথমিক খরচ আছে 2,600 টাকা। আর সমন্বয়ে বলছে 4 নম্বর সমন্বয়ে প্রাথমিক খরচের 50% অবলোকন করো। তাহলে প্রাথমিক খরচের
50%, অর্থাৎ 2600 টাকার 50% হলো 1300 টাকা। তোমাদের প্রাথমিক খরচ সম্পর্কে সংক্ষেপে আমি একটু তোমাদের বলি। প্রাথমিক খরচটা হলো যে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করার সময়, অর্থাৎ কোনো কারবার চালু করার সময় বা গঠন করার সময় একদম প্রথমে কিছু খরচ হয়। এই খরচগুলোর অ্যামাউন্ট একটু বড় হয় অনেক প্রতিষ্ঠানে, সেটাকে প্রাথমিক খরচ হিসাবে দেখানো হয়। প্রাথমিক খরচটা একটা আমাদের সম্পদ, এটা প্রতি বছরে লাভের সঙ্গে সমন্বয় করে এটাকে একসময় শেষ করে দেওয়া হয়। এখানে আমরা 2600 টাকার থেকে 50% আমরা খরচ হিসাবে শেষ করে দিলাম 1300 টাকা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের যে জিনিসগুলো এখানে করালাম এগুলা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা দেখবা বইয়ের প্রথমেই থিওরির মধ্যে এই জিনিসগুলো বিস্তারিত আলোচনা করা আছে, অর্থাৎ কোন সমন্বয়টা কোথায় কোথায় যাবে এগুলো ছক করে দেখানো আছে, বোঝানো আছে। প্রাথমিক খরচ কী জিনিস বোঝানো আছে, অবচয় কী জিনিস, অবচয় একটা আলাদা চ্যাপ্টারই আছে। কাজে এগুলো সব যদি আমি এখানে বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে ক্লাস অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। এগুলো তো সবই তোমাদের সিলেবাসের মধ্যে আছে। অবচয় এটাও তোমাদের সিলেবাসের মধ্যে আছে, স্থায়ী সম্পদের হিসাব রক্ষণ যে চ্যাপ্টারটা সেখানে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই পরিচালন খরচগুলো সব আমরা যোগ করব। তার পরিচালন খরচ যোগ করলে দেখো যোগফল আসলো 48,900 টাকা। আমাদের মোট লাভ আছে 62,500 টাকা। মোট লাভ থেকে পরিচালন খরচ বাদ দিলে যেটা বের হয় সেটা হচ্ছে পরিচালন মুনাফা। তাহলে এই 62,500 থেকে আমরা যদি 48,900 বাদ দিই তাহলে আমাদের থাকলো 13,600 টাকা। এই দেখো 13,600 টাকা। এই 13,600 টাকা হলো পরিচালন মুনাফা। এই দেখো মোট লাভ 62,500, এই যে মোট লাভ 62,500। এই 62,500 থেকে আমরা পরিচালন খরচ বাদ দিলাম 48,900, থাকলো 13,600। পরের অংশে আসি আমরা। এই পরিচালন মুনাফা থেকে পরিচালন মুনাফার সঙ্গে অপরিচালন আয় যদি থাকে সেটা যোগ করতে হবে। আমাদের এই অঙ্কের মধ্যে রেয়া মিলে শেয়ার হস্তান্তর ফি আছে 200 টাকা। তাহলে আমরা পরিচালন মুনাফা 13,600 টাকার সঙ্গে শেয়ার হস্তান্তর ফি 200 টাকা যোগ করলাম, তাহলে আমাদের আসলো হচ্ছে 13,800 টাকা। 13,600 সঙ্গে 200 যোগ করলে 13,800 টাকা। এরপরে এর সঙ্গে যদি অপরিচালন ব্যয় থাকে সেটা বাদ দিতে হবে। আমাদের এই অঙ্কে ঋণের সুদ আছে। রেয়া মিলে দেখো লেখা আছে 5% ঋণপত্র 1 জুলাই 2012 ইস্যুকৃত। কত টাকা? 50,000 টাকা। অর্থাৎ আমরা জুলাই মাসের 1 তারিখে 50,000 টাকার একটা ঋণপত্র ইস্যু করে 50,000 টাকা আমরা ঋণ নিয়েছি। তা ঋণ হলো দায় আর ঋণের সুদ হলো ব্যয়। রেয়া মিলের কোথাও ঋণের সুদ পরিশোধ করা হয়েছে বা ঋণের সুদ নামে কোনো আইটেম নাই, তাহলে আমাদের ধরে নিতে হবে যে ঋণের সুদ যেটা সেটা সম্পূর্ণটাই বকেয়া আছে, অপরিশোধিত আছে। তাহলে আমরা 50,000 টাকার যদি 5% বের করি তাহলে 2,500 টাকা হয়। তো যে কোনো জিনিসের পার্সেন্টেজ বের করলে সেটা 1 বছরের টাকা বের হয়। কিন্তু এই অঙ্কে আমরা ঋণটা নিয়েছি হলো 1 জুলাই 2012, অর্থাৎ আমরা অঙ্ক করছি 2012 সালের, আর এই সালেরই জুলাই মাসের 1 তারিখে আমরা ঋণ নিয়েছি। তাহলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টা হয় 6 মাস। তাহলে আমাদের ঋণের উপরে সুদ ধরতে হবে 6 মাসের। 50,000 টাকার 5% 1 বছরে হয় 2,500 টাকা।
সেটাকে 6 মাস করলে হয় 1250 টাকা। এটা দুইভাবে বের করতে পারি। 2500 টাকা এক বছরের যে সুদ, এটাকে আমরা 12 দিয়ে ভাগ করলে 1 মাসের সুদ পাবো। তারপর যে কয় মাস দরকার তাই দিয়ে গুণ করতে হবে। এখানে আমাদের যেহেতু 6 মাসের দরকার, আমরা 6 দিয়ে গুণ করলাম, করলে 12,1250 টাকা আসলো। আবার 6 মাস হলো 1 বছরের অর্ধেক। তাহলে সহজ বুদ্ধি হলো যে 1 বছরের টাকা যদি 2500 টাকা হয়, তাহলে 6 মাসেরটাকে আমরা অর্ধেক করে দিই, 2 ভাগ করে দিই, 1250 টাকা। তোমাদের যেভাবে করতে সুবিধা হয়, তবে নিয়মটা যেটা মনে রাখবা যে 1 বছরের টাকাকে 12 দিয়ে ভাগ করলে 1 মাসের টাকা হয়। আর তখন সেই 1 মাসের টাকাকে আমার যে কয় মাস দরকার সেই মাস দিয়ে গুণ করলে আমাদের টাকাটা বের হয়ে যাবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, পরিচালন মুনাফা ছিল 13,600 টাকা। তার সঙ্গে আমরা শেয়ার হস্তান্তর ফি যোগ করলাম, ঋণপত্রের বকেয়া সুদ বিয়োগ করলাম, করলে দেখো আমাদের যে অ্যামাউন্টটা আসতো সেটা হচ্ছে 12,550। এই 12,550 হচ্ছে নিট মুনাফা। আমি তোমাদের আরেকবার স্মরণ করে দিতে চাই যে আমরা প্রথমেই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের, দেখো আমি তোমাদের বিষয়টা দিয়ে দিচ্ছি। এই দেখো তোমাদের বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়, সংক্ষেপে বলছে, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে পাওয়া গেল মোট লাভ। এখন মোট লাভ থেকে পরিচালন খরচ বাদ দিলাম, বাদ দিলে পাওয়া গেল পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সঙ্গে অপরিচালন আয় যোগ করলাম আর অপরিচালন ব্যয় বিয়োগ করলাম, করলে আমাদের আসলো নিট মুনাফা 12,500 টাকা। এগুলো তোমাদের ছকের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। আমি এখানে তোমাদের আরেকবার সেগুলো স্মরণ করাই দিলাম। আশা করছি তোমরা বুঝতে পারবে। এটা যেহেতু প্রথম অঙ্ক, অনেকের বুঝতে অসুবিধা হবে। যাদের বুঝতে অসুবিধা হবে, এখন এই করোনার সময় তো সম্পূর্ণ লকডাউন, তোমরা বের হতে পারছো না। বইয়ের মধ্যে প্রচুর উদাহরণ দেওয়া আছে এবং এই নিয়মকানুনগুলো খুব সুন্দর করে লেখা আছে প্রত্যেকটা বইয়ের মধ্যেই। তোমরা সেগুলো ফলো করলে বাদ বাকি যার যেটা ঘাটতি আছে বুঝে ফেলবে। তারপরে তাছাড়া আমরা এরপরে আরও অঙ্ক করব। অঙ্ক করতে করতে আসলে অঙ্ক ঠিক হয়ে যায়। যে কোনো সাবজেক্টে যে কোনো পড়া যত বেশি প্র্যাকটিস করবে তত সেটা ঠিক হয়ে যাবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দীর্ঘক্ষণ আমার সঙ্গে ছিলে, এজন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবে। আল্লাহ তোমাদের ভালো রাখুক, মঙ্গল করুক। এ বলে আমি দাসুরিয়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরের ক্লাসে।